নমস্কার, সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা উপন্যাসের দ্বিতীয় পর্ব। এর আগে প্রথম পর্বটা আমি আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছিলাম। আমি পরবর্তী অংশ দ্বিতীয় পর্বটা আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। গুরুচরণ লোকটি সেই ধাতের মানুষ যাহার সহিত যে কোনো বয়সের লোক অসংকোচে আলাপ করিতে পারে। 2-4 দিনের আলাপে গিরিনের সহিত তাহার একটা স্থায়ী সখ্যতা জন্মিয়া গিয়াছিল। গুরুচরণের চিত্তের বা মনের কিছুমাত্র দৃঢ়তা ছিল না বলিয়া তর্ক করিতেও তিনি যেমন ভালোবাসিতেন, তর্কে পরাজিত হইলেও তেমনই কিছুমাত্র অসন্তোষ প্রকাশ করিতেন না। সন্ধ্যার পর চা খাইবার নিমন্ত্রণ তিনি গিরিনকে করিয়া রাখিয়াছিলেন। আপিস হইতে ফিরিতেই তাহার দিবা অবসান হইয়া যাইত। হাত মুখ ধুইয়াই বলিতেন, ললিতে চা তৈরি হলো মা, কালি যা যা তোর গিরিন মামাকে এইবার ডেকে আন। তারপর উভয় চা খাওয়া এবং তর্ক চলিতে থাকিত। ললিতা কোনো কোনো দিন মামার আড়ালে বসিয়া চুপ করিয়া শুনিত। সেদিন গিরিনের যুক্তিতর্ক শতমুখে উৎসারিত হইতে থাকিত। তর্কটা প্রায় আধুনিক সমাজের বিরুদ্ধেই হইত। সমাজের হৃদয়হীনতা, অসঙ্গত উপদ্রব এবং অত্যাচার এ সমস্তই সত্য কথা। একেতে সমর্থন না করিবার বাস্তবিক কিছু নাই। তাহাতে গুরুজনের উৎপীড়িত অশান্ত হৃদয়ের সহিত গিরিনের কথাগুলো বড়ই খাপ খাইত। তিনি শেষকালে ঘাড় নাড়িয়া বলিতেন, ঠিক কথা গিরিন, কার ইচ্ছে আর না করে নিজের মেয়েদের যথাসময় ভালো জায়গায় বিয়ে দিতে, কেউ দিই কি করে? সমাজ বলছেন দাও বিয়ে, মেয়ের বয়স হয়েছে, কেউ দেবার বন্দোবস্ত করে তো দিতে পারেন না। যা বলেছ গিরিন, এই আমাকে দিয়েই দেখো না গিরিন, দেখো না কেন বাড়িটুকু পর্যন্ত বন্ধক পড়েছে। 2 দিন পরে ছেলে মেয়ের হাত ধরে পথে গিয়ে দাঁড়াতে হবে। সমাজ তখন তো বলবে না, এসো আমার বাড়িতে আশ্রয় নাও, কি বলো হে? গিরিন হয়তো চুপ করিয়া থাকিত। গুরুচরণ নিজেই বলিতেন, খুব সত্য কথা, এমন সমাজ থেকে যার যাওয়াই ভালো, মঙ্গল। খাই না খাই শান্তিতে থাকা যায়। যে সমাজ দুঃখের দুঃখ বোঝে না, বিপদে সাহস দেয় না, শুধু চোখ রাঙায় আর গলা চেপে ধরে, সে সমাজ আমার নয়, আমার মতো গরিবেরও নয়। সে সমাজ বড়লোকের জন্যে। ভালো, তারই থাক, আমাদের কাজ নাই বলিয়া গুরুচরণ সহসা চুপ করিতেন। যুক্তিতর্কগুলি ললিতা শুধুই মন দিয়া শুনিত না, রাত্রে বিছানায় শুইয়া যতক্ষণ ঘুম না আসিত নিজের মনে বিচার করিয়া দেখিত। প্রতি কথাটি তাহার মনের পর গভীরভাবে মুদ্রিত হইয়া উঠিতেছিল। সে মনে মনে বলিত, যথার্থই গিরিনবাবুর কথাগুলি অতিশয় ন্যায়সঙ্গত। মামাকে সে অত্যন্ত ভালোবাসিত। সেই মামা সপক্ষ টানিয়া গিরিন যাহাই কিছু বলিত সমস্তই তাহার কাছে অভ্রান্ত সত্য বলিয়া মনে হইত। তাহার মামা বিশেষ করে তাহারই জন্য ব্যতিব্যস্ত হইয়া উঠিতেছে, অন্ন জল পরিত্যাগ করিতেছে। তাহার নির্বিরোধী দুঃখী মামা তাহাকে আশ্রয় দিয়াই এত ক্লেশ পাইতেছে। কিন্তু কেন কেন মামার জাত যাবে? আজ আমার বিয়ে দিয়ে কাল যদি বিধবা হয়ে ফিরে আসি, তাহলে তো জাত যাবে না? অথচ তফাৎ কিসের? গিরিনের এই সমস্ত কথার প্রতিধ্বনি সে তাহার ভরাতুর হৃদয় হইতে বাহির করিয়া আর একবার তন্ন তন্ন করিয়া আলোচনা করিতে করিতে ঘুমাইয়া পড়িত। তাহার মামার হইয়া, মামার দুঃখ বুঝিয়া যে কেউ কথা কইত, তাহাকে শ্রদ্ধা না করিয়া, তাহার মতের সহিত মত না মিলাইয়া ললিতার অন্য পথ ছিল না। সে গিরিনকে আন্তরিক শ্রদ্ধা করিতে লাগিল। ক্রমশ গুরুচরণের মতো সেও সন্ধ্যার চা পানের সময়টির জন্য অপেক্ষা করিয়া থাকিত। পূর্বে গিরিন ললিতাকে আপনি বলিয়া ডাকিত। গুরুচরণ নিষেধ করিয়া বলিয়াছিলেন, ওকে আবার আপনি কেন গিরিন, তুমি বলে ডেকো। তখন হইতে সে তুমি বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল। একদিন গিরিন জিজ্ঞাসা করিয়াছিল, তুমি চা খাও না ললিতা? ললিতা মুখ নিচু করিয়া ঘাড় নাড়িলে। গুরুচরণ বলিয়াছিলেন, ওর শেখরদার বারণ আছে, মেয়ে মানুষের চা খাওয়া সে ভালোবাসে না। হেতু শুনিয়া যে গিরিন সুখী হইতে পারে নাই, ললিতা সেটুকু বুঝিতে পারিয়াছিল। আজ শনিবার,
অন্য দিনের অপেক্ষা এই দিনটার সভা ভাঙিতে অধিক বিলম্ব হইল। চা খাওয়া শেষ হইয়া গিয়াছিল। গুরুচরণ আজ আলোচনায় তেমন উৎসাহের সহিত যোগ দিতে পারিতেছিলেন না। মাঝে মাঝে কি একরকম অন্যমনস্ক হইয়া পড়িতেছিলেন। গিরিন সহজেই তাহা লক্ষ্য করিয়া প্রশ্ন করিল, আজ আপনার দেহটা বোধ করি তেমন ভালো নাই। গুরুচরণ হুঁকাটা মুখ হইতে সরাইয়া লইয়া বলিলেন, কেন, দেহ তো ভালোই আছে। গিরিন সংকোচের সহিত বলিল, তাহলে অফিসে কি কিছু? না, তাও তো কিছু নয় বলিয়া গুরুচরণ একটু বিস্ময়ের সহিত গিরিনের মুখের দিকে চাইলেন। তাহার ভিতরের উদ্বেগ যে বাইরে প্রকাশ পাইতেছিল তাই নিতান্ত সরল প্রকৃতির মানুষটি বুঝিতেই পারেন নাই। ললিতা পূর্বে একেবারেই চুপ করিয়া থাকিত, কিন্তু আজকাল দু একটা কথায় মাঝে মাঝে যোগ দিতেছিল। সে বলিল, হাঁ মামা, আজ তোমার হয়তো মন ভালো নেই। গুরুচরণ হাসিয়া উঠিয়া বলিলেন, ও সেই কথা? হাঁ মা, ঠিক ধরেছিস বটে, আজ আমার সত্যিই মনটা ভালো নেই। ললিতা গিরিন উভয় তাহার মুখপানে চাহিয়া রইল। গুরুজন বলিলেন, নবীনদা সমস্ত জেনে শুনে গোটা কতক শক্ত কথা পথে দাঁড়িয়েই শুনিয়ে দিলেন। আর তারই বা দোষ কি? 6 মাস হয়ে গেল, একটা পয়সা সুদ দিতে পারলুম না, তা আসল দূরে থাক। ব্যাপারটা ললিতা বুঝিয়াই চাপা দিয়া ফেলিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। তাহার কাণ্ডজ্ঞানহীন মামা পাছে ঘরের লজ্জাকর কথাগুলো পরের কাছে ব্যক্ত করিয়া ফেলে, এই ভয় সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, তুমি ভেবো না মামা, সে সব পরে হবে। কিন্তু গুরুচরণ সেদিক দিয়াও গেলেন না, বরং বিষণ্ণভাবে হাসিয়া বলিলেন, পরে আর কি হবে মা? তা নয় গিরিন, আমার এই মাটি চায় তার বুড়ো ছেলেটি যেন কিচ্ছু ভাবনা চিন্তা না করে। কিন্তু বাইরের লোক যে তোর দুঃখী মামার দুঃখটা চেয়ে দেখতেই চায় না মামা, চায় না ললিতে। গিরিন জিজ্ঞাসা করিল, নবীনবাবু আজ কি বললেন? গিরিন যে সমস্ত কথাই জানে ললিতা তাহা জানিত না, তাই তাহার প্রশ্নটাকে অসঙ্গত কৌতূহল মনে করিয়া অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। গুরুচরণ খুলিয়া বলিলেন, নবীন রায়ের স্ত্রী বহুদিন হইতে অজীর্ণ রোগে ভুগিতেছিলেন। সম্প্রতি রোগ কিছু বৃদ্ধি হওয়ায় চিকিৎসকেরা বায়ু পরিবর্তনের ব্যবস্থা করিয়াছে। অর্থের প্রয়োজন, অতএব এই সময় গুরুচরণের সমস্ত সুদ এবং কিছু আসল দিতেই হইবে। গিরিন ক্ষণকাল স্থির থাকিয়া মৃদুকণ্ঠে বলিল, একটা কথা আপনাকে বলি করেও বলতে পারিনি, যদি কিছু না মনে করেন আজ তাহলে বলি। গুরুচরণ হাসিয়া উঠিলেন, বললেন, আমাকে কোনো কথা বলতে কেউ কখনো তো সংকোচ করে না গিরিন, কি কথা? গিরিন বলিল, দিদির কাছে শুনেছি নবীনবাবুর খুব বেশি সুদ, তাই বলি আমার অনেক টাকাই তো অমনি পড়ে রয়েছে, কোনো কাজেই আসে না, আর তাঁরও দরকার, না হয় এই ঋণটা শোধ করে দিন না। ললিতা গুরুচরণ উভয়ই আশ্চর্য হইয়া তাহার দিকে চাহিয়া রইলেন। গিরিন অত্যন্ত সংকোচের সহিত বলিতে লাগিল, আমার এখন তো টাকার বিশেষ কোনো আবশ্যকই নাই, তাই যখন আপনার সুবিধা হবে ফিরিয়ে দিলেই চলবে, ওদের আবশ্যক সেই জন্য বলেছিলাম যদি। গুরুচরণ ধীরে ধীরে বললেন, সমস্ত টাকাটা তুমি দেবে? গিরিন মুখ নিচু করিয়া বলিল, বেশ তো, তাঁদের উপকার হয়। গুরুচরণ প্রত্যুত্তরে কি একটা বলিতে যাইতেছিলেন, ঠিক এই সময় আন্নাকালী ছুটিয়া আসিয়া পড়িল। শেষদি জলদি শেখরদা কাপড় পরে নিতে বললেন, থিয়েটার দেখতে হবে বলিয়াই যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল। তার ব্যগ্রতা দেখিয়া গুরুচরণ হাসিলেন। ললিতা স্থির হইয়া রইল। আন্নাকালী মুহূর্ত পরেই ফিরিয়া আসে বলে, কই উঠলে না শেষদি? সবাই দাঁড়িয়ে রয়েছে যে। তথাপি ললিতা উঠিবার কোনো লক্ষণ প্রকাশ করিল না। সে শেষ পর্যন্ত শুনিয়া যাইতে চায়, কিন্তু গুরুচরণ কালীর মুখের দিকে চাইয়া একটুখানি হাসিয়া ললিতার মাথা একটা হাত দিয়া বললেন, তাহলে যা মা, দেরি করিস নে, তোর জন্য বুঝি সবাই অপেক্ষা করে আছে। অগত্যা ললিতাকে উঠিতে হইল, কিন্তু যাইবার পূর্বে গিরিনের মুখের পানে সে যে গভীর কৃতজ্ঞ দৃষ্টি নিক্ষেপ করিয়া ধীরে ধীরে ভাই হইয়া গেল, গিরিন তা দেখিতে পাইল।
মিনিট 10 পরে কাপড় পরিয়া প্রস্তুত হইয়া সে পান দিবার ছুতা করিয়া আর একবার বাহিরের ঘরে নিঃশব্দ পদক্ষেপে আসিয়া প্রবেশ করিল। গিরিন চলিয়া গিয়াছে। একাকী গুরুজন মোটা বালিশটা মাথায় দিয়া চোখ বুজিয়া শুইয়া আছে। তাহার মধ্যে চক্ষুর দুই পাশ বাহিয়া জল ঝরিতেছে। এ যে আনন্দাশ্রু ললিতা তাহা বুঝিল বলিয়াই তার ধ্যান ভাঙিল না। যেমন নিঃশব্দে প্রবেশ করিয়াছিল তেমনই নিঃশব্দে বাহির হইয়া গেল। অনতিকাল পরে সে যখন শেখরের ঘরে আসিয়া উপস্থিত হইল তখন তাহার নিজের চোখ দুটিও অশ্রুভারে ছলছল করিতেছিল। কালী ছিল না, সে সকলের আগে গাড়িতে গিয়া বসিয়াছিল। একাকী শেখর তার ঘরের মাঝখানে চুপ করিয়া দাঁড়াইয়া বোধ করি ললিতার অপেক্ষাতেই ছিল। মুখ তুলিয়া তাহার জল ভারাক্রান্ত চোখ দুটি লক্ষ্য করিল। সে 8-10 দিন ললিতাকে দেখিতে না পাইয়া মনে মনে অতিশয় বিরক্ত হইয়াছিল, কিন্তু এখন সে তা ভুলিয়া উদ্বিগ্ন হইয়া বলিয়া উঠিল, ও কি কাঁদছ কেন? কাঁদছ নাকি? ললিতা ঘাড় হেঁট করিয়া প্রবল বেগে মাথা নাড়িল। এই কয়েকদিনের একান্ত অদর্শনে শেখরের মনের মধ্যে একটা পরিবর্তন ঘটিতেছিল। তাই সে কাছে সরিয়া আসিয়া 2 হাত দিয়া সহসা ললিতার মুখ তুলিয়া ধরিয়া বলিল, সত্যই কাঁদছ যে? হলো কি? ললিতা এবার নিজেকে আর সামলাইয়া রাখিতে পারিল না। সেইখানে বসিয়া পড়িয়া আঁচলে মুখ ঢাকিয়া কাঁদিয়া ফেলিল। নবীন রায় সমস্ত সুদ আসল করাক্রান্তি গনিয়া লইয়া বন্ধকি কাগজখানা ফিরাইয়া দিয়া বলিলেন, বলি টাকাটা দিলে কে হে? গুরুজন নম্রভাবে কহিলেন, সেটা জিজ্ঞেস করবেন না দাদা, বলতে নিষেধ আছে। টাকাটা ফেরত পাইয়া নবীন কিছুমাত্র সন্তুষ্ট হন নাই। এটা আশাও করেন নাই, ইচ্ছাও করেন নাই। বরং বাড়িটা ভাঙিয়া ফেলিয়া কিরূপ নতুন অট্টালিকা প্রস্তুত করিবেন তাহাই ভাবিয়া রাখিয়াছিলেন। শ্লেষ করিয়া বলিলেন, তা এখন নিষেধ তো হবেই ভায়া। দোষ তোমার নয়, আমার দোষ টাকাটা ফিরে চাওয়ার, নইলে কলিকাল বলেছে কেন? গুরুজন অত্যন্ত ব্যথিত হইয়া বললেন, সে কি কথা দাদা? আপনার টাকার ঋণটাই শোধ করেছি, কিন্তু আপনার দয়ার ঋণটা তো শোধ করতে পারিনি। নবীন হাসিলেন। তিনি পাকা লোক, এ সকল কথা বিশ্বাস করিলে গুড় বেচিয়া এত টাকা করিতে পারিতেন না। বলিলেন, সে যদি সত্যই ভাবতে ভায়া, তাহলে এমন করে শোধ করে দিতে না। না হয় একবার টাকাটাই চেয়েছিলাম, সেও তোমারই বৌঠানের অসুখের জন্য, আমার নিজের জন্য কিছু নয়। বলি, কত সুদে বন্ধক রাখলে বাড়িটা? গুরুজন ঘাড় নাড়িয়া কইলেন, বন্ধক রাখেনি, সুদের কথাও কিছু হয়নি। নবীন বিশ্বাস করিলেন না। বললেন, বলো কি, শুধু হাতে? হ্যাঁ দাদা, একরকম তাই বটে। ছেলেটি বড় সৎ, বড় দয়ার শরীর। ছেলেটি কে? গুরুচরণের এই প্রশ্নের জবাব দিলেন না, মৌন হইয়া রইলেন। যতটা বলিয়া ফেলিয়াছিলেন এতটাও তাহার বলা উচিত ছিল না। নবীন তাহার মনের ভাব বুঝিয়া মৃদু হাসিয়া কহিলেন, যখন নিষেধ আছে তখন কাজ নেই, কিন্তু সংসারের অনেক জিনিসই দেখেছি বলে এইটুকু সাবধান করে দি ভায়া, তিনি যেই হন এত ভালো করতে গিয়ে শেষকালে যেন ফ্যাঁসাদে না ফেলেন। গুরুজন সে কথার আর জবাব না দিয়া নমস্কার করিয়া কাগজখানি হাতে করিয়া বাড়ি ফিরিয়া আসিলেন। প্রায় প্রতি বৎসরেই ভুবনেশ্বরী এই সময়টায় কিছুদিনের জন্য পশ্চিম ঘুরিয়া আসিতেন। তাহার অজীর্ণ রোগ ছিল, ইহাতে উপকার হইত। রোগ বেশি নয়। নবীন গুরুচরণের কাছে সেদিন কার্যোদ্ধারের জন্যই বাড়াইয়া বলিয়াছিল। যাই হোক, যাত্রার আয়োজন হইতেছিল। সেদিন সকালবেলা একটা চামড়ার তোরঙ্গে শেখর তার আবশ্যকীয় শৌখিন জিনিসপত্র গুছাইয়া লইতেছিল। আন্নাকালী ঘরে ঢুকিয়া বলিল, শেখরদা, তোমরা কাল যাবে না? শেখর তোরঙ্গ হইতে মুখ তুলিয়া বলিল, কালী, তোর শেষ দিকে ডেকে দে, সে কি সঙ্গে নেবে টেবে এই সময় দিয়ে যাক। ললিতা প্রতি বৎসর মায়ের সঙ্গে যাইত, এবারেও যাইবে তাহাই শেখর জানিত। কালী গান নাড়িয়া বলিল, এবার শেষ দিতে যাবে না? কেন যাবে না? কালী কহিল, বাহ, কি করে যাবে? মাঘ ফাল্গুন মাসে ওর বিয়ে হবে,
বাবা বর খুঁজেছে, খুঁজে বেড়াচ্ছেন যে। শেখর নির্নিমেষ চোখে স্তব্ধ হইয়া চাহিয়া রইল। কালী বাড়ির ভিতরে যাহা শুনিয়াছিল উৎসাহের সহিত ফিসফিস করিয়া বলিতে লাগিল, গিরিনবাবু বলেছেন যত টাকা লাগে ভালো পাত্র চাই। বাবা আজও অফিসে যাবেন না, খেয়ে দিয়ে কোথায় ছেলে দেখতে যাবেন, গিরিনবাবুও সঙ্গে যাবেন। শেখর স্থির হইয়া শুনিতে লাগিল এবং কেন যে ললিতা আর আসিতে চায় না তাহারও যেন কতকটা কারণ বুঝিতে পারিল। কালী বলিতে লাগিল, গিরিনবাবু খুব ভালো মানুষ শেখরদা। মেজদি বিয়ের সময় আমাদের বাড়ি জ্যাঠামশাইয়ের কাছে বাঁধা ছিল তো, বাবা বলেছিলেন আর 2-3 মাস পরেই আমাদের সবাইকে পথে পথে ভিক্ষে করে বেড়াতে হতো, তাই গিরিনবাবু টাকা দিলেন। কাল সব টাকা জ্যাঠামশাইকে বাবা ফিরিয়ে দিয়েছেন। শেষজি বলছিল আর আমাদের কোনো ভয় নেই, সত্যি না শেখরদা? প্রত্যুত্তরে শেখর কিছুই বলিতে পারিল না, তেমনি চাহিয়া রইল। কালী জিজ্ঞাসা করিল, কি ভাবছ শেখরদা? এইবার শেখরের চমক ভাঙিল। তাড়াতাড়ি বলিয়া উঠিল, কিছু না রে কালী, তোর শেষদিকে একবার শীঘ্রই ডেকে দে, বল ডাকছি, যা ছুটে যা। শেখর খোলা তরঙ্গের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া বসিয়া রইল। কোন দ্রব্যে তাহার প্রয়োজন, কোন দ্রব্যে প্রয়োজন নাই, সমস্তই এখন তাহার চোখের সম্মুখে একাকার হইয়া গেল। ডাক শুনিয়া ললিতা উপরে আসিয়া প্রথমে জানলার ফাঁক দিয়া দেখিল তাহার শেখরদা মেঝের উপর এক দৃষ্টে মাটির দিকে চাহিয়া স্থির হইয়া বসিয়া আছে। তাহার এরকম মুখের ভাব সে পূর্বে কখনো দেখে নাই। ললিতা আশ্চর্য হইল, ভয় পাইল। ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইতে শেখর এসো বলিয়া ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইল। ললিতা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আমাকে ডাকছিলে? হ্যাঁ বলিয়া শেখর ক্ষণকাল স্থির হইয়া থাকিয়া কহিল, কাল সকালে গাড়িতেই আমি মাকে নিয়ে পশ্চিমে যাচ্ছি, এবার ফিরতে হয়তো দেরি হবে। এই চাবি নাও, তোমাদের খরচের টাকা করিয়ে ও দেরাজের মধ্যেই রইল। প্রতিবার ললিতাও সঙ্গে যায়। গতবারে এই উপলক্ষে সে কি আনন্দে জিনিসপত্র গুছাইয়া লইয়াছিল, এবার সে কাজটা শেখরদা একা করিতেছে খোলা তরঙ্গের দিকে চাহিবা মাত্রই ললিতার তাহা মনে পড়িল। শেখর তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইয়া একবার কাশিয়া গলাটা পরিষ্কার করিয়া লইয়া বলিল, সাবধানে থেকো, আর যদি কোনো কিছুর বিশেষ আবশ্যক হয় দাদার কাছে ঠিকানা জেনে নিয়ে আমাকে চিঠি লিখো। অতঃপর দুইজনেই চুপ করিয়া রইল। এবার ললিতা সঙ্গে যাইবে না, শেখর তা জানিতে পারিয়াছে এবং তাহার কারণটাও হয়তো শুনিয়াছে মনে করিয়া ললিতা লজ্জায় সংকুচিত হইতে লাগিল। হঠাৎ শেখর কইল, আচ্ছা যাও, এখন আমাকে আবার এইগুলো গুছিয়ে নিতে হবে, বেলা হলো, আজ একবার অফিসেও যেতে হবে। ললিতা তরঙ্গের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া বলিল, তুমি স্নান করো গে, আমি গুছিয়ে দিচ্ছি। তাহলে তো ভালোই হয় বলিয়া শেখর চাবির গোছাটা ললিতার কাছে ফেলিয়া দিয়া ঘরের বাইরে আসিয়া সহসা থমকিয়া দাঁড়াইয়া বলিল, আমার কি দরকার হয় তা ভুলে যাওনি তো? ললিতা মাথা ঝুঁকাইয়া তরঙ্গের জিনিসপত্র পরীক্ষা করিতে লাগিল। সে কথার কোনো জবাব দিল না। শেখর নিচে গিয়া মাকে জিজ্ঞাসা করিয়া জানিল কালীর সমস্ত সংবাদই সত্য। গুরুচরণ ঋণ পরিশোধ করিয়াছেন, সে কথাও সত্য। ললিতার পাত্র স্থির করিবার বিশেষ চেষ্টা চলিতেছে, তাহাও সত্য। সে আর কিছু জিজ্ঞাসা না করিয়া স্নান করিতে চলিয়া গেল। 2 ঘণ্টা পরে স্নানাহার শেষ করিয়া অফিসের পোশাক পরিতে নিজের ঘরে ঢুকিয়া সে সত্যই অবাক হইয়া গেল। এই 2 ঘণ্টাকাল ললিতা কিছুই করে নাই। তরঙ্গের একটা পাটির উপর মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়াছিল। শেখরের পদশব্দে চকিত হইয়া মুখ তুলিয়াই ঘাড় হেঁট করিয়া রহিল। তার 2 চক্ষু জবা ফুলের মতো রক্তবর্ণ হইয়াছে। কিন্তু শেখর তা দেখিয়াও দেখিল না। অফিসের পোশাক পরিতে পরিতে সহজভাবে বলিল, এখন পারবে না ললিতা, দুপুরবেলা এসে গুছিয়ে রেখো বলিয়া প্রস্তুত হইয়া অফিসে চলিয়া গেল। সে ললিতার রাঙা চোখের হেতু ঠিক বুঝিয়াছিল, কিন্তু সব দিক বেশ করিয়া চিন্তা না করা পর্যন্ত আর কোনো কথা বলিতে সাহস করিল না।
সেদিন অপরাহ্নে মামাদের চা দিতে আসিয়া ললিতা সহসা জড়সড় হইয়া পড়িল। আজ শেখর বসিয়াছিল, সে গুরুচরণবাবুর কাছে বিদায় লইতে আসিয়াছিল। ললিতা ঘাড় হেঁট করিয়া দুবাটি চা প্রস্তুত করিয়া গিরিন ও মামার সম্মুখে দিতেই গিরিন কহিল, শেখরবাবুকে চা দিলে না ললিতা? ললিতা মুখ না তুলিয়াই আস্তে আস্তে বলিল, শেখরদা চা খান না। গিরিন আর কিছু বলিল না। ললিতা নিজের কথা তার মনে পড়িয়া গেল। শেখর নিজেও এটা খায় না, অপরে খায় তাহাও ইচ্ছা করে না। চায়ের বাটি হাতে তুলিয়া লইয়া গুরুচরণ পাত্রের কথা পাড়িলেন। ছেলেটি বিয়ে পড়িতেছে ইত্যাদি বিস্তর সুখ্যাতি করিয়া শেষে বলিলেন, অথচ আমাদের গিরিনের পছন্দ হয়নি। অবশ্য ছেলেটি দেখিতে তেমন সুশ্রী নয় বটে, কিন্তু পুরুষ মানুষের রূপ আর কোন কাজে লাগে, গুণ থাকলেই যথেষ্ট। কোনো মতে বিবাহটা হইয়া গেলেই গুরুচরণ নিঃশ্বাস ফেলিয়া বাঁচেন। শেখরের সহিত গিরিনের এইমাত্র সামান্য পরিচয় হইয়াছিল। শেখর তার দিকে চাইয়া একটুখানি হাসিয়া জিজ্ঞাসা করিল, গিরিনবাবুর পছন্দ হলো না কেন? ছেলেটি লেখাপড়া করছে, অবস্থাও ভালো, এই তো সুপাত্র। শেখর জিজ্ঞাসা করিল বটে, কিন্তু সে ঠিক বুঝিয়াছিল কেনই আর পছন্দ হয় নাই এবং কেন ভবিষ্যতেও হইবে না। কিন্তু গিরিন সহসা প্রশ্নের উত্তর দিতে পারিল না। তার মুখ ঈষৎ রক্তাভ হইল। শেখর তাহাও লক্ষ্য করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, কাকা, কাল মাকে নিয়ে পশ্চিমে চললুম, ঠিক সময় খবর দিতে যেন ভুলে যাবেন না। গুরুচরণ বললেন, সে কি বাবা, তোমরাই যে আমার সব। তাছাড়া ললিতার মা উপস্থিত না থাকলে তো কোনো কাজই হতে পারবে না। কি বলিস মা ললিতা, কি বলিস মা ললিতা? বলিয়া হাসি মুখে ঘাড় ফিরাইয়া বলিলেন, সে উঠে গেল কখন? শেখর কহিল, কথা উঠতেই পালিয়েছে। গুরুচরণ গম্ভীর হইয়া বলিলেন, পালাবে বই কি, হাজার হোক জ্ঞান বুদ্ধি হয়েছে তো। বলিয়া সহসা একটা ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, মা আমার একাধারে যেন লক্ষ্মী সরস্বতী। এমন মেয়ে বহু ভাগ্যে মেলে শেখরনাথ। কথাটা উচ্চারণ করতেই তার শীর্ণ কৃশ মুখের পর গভীর স্নেহের এমন একটা স্নিগ্ধ মধুর ছায়াপাত হইল যে গিরিন ও শেখর উভয়ই আন্তরিক শ্রদ্ধার সহিত তাহাকে মনে মনে নমস্কার না করিয়া থাকিতে পারিল না। চায়ের মজলিস হইতে নিঃশব্দে পলাইয়া আসিয়া ললিতা শেখরের ঘরে ঢুকিয়া উজ্জ্বল গ্যাসের নিচে একটা তোরঙ্গ টানিয়া আনিয়া শেখরের গরম বস্ত্রগুলি পাট করিয়া গুছাইয়া রাখিতেছিল। শেখরকে প্রবেশ করিতে দেখিয়া মুখ তুলিয়া তার মুখের পানে চাইয়া সে ভয় বিস্ময় নির্বাক হইয়া রইল। মোকদ্দমায় সর্বস্ব হারিয়া মানুষ যেরকম মুখ করিয়া আদালত হইতে বাহির হইয়া আসে, এবেলার মানুষকে যেন ওবেলায় সহসা চিনিতে পারা যায় না। এই 1 ঘণ্টার মধ্যে তেমনি শেখরকে ললিতা যেন ঠিক চিনিতে পারিল না। তার মুখের পর সর্বস্ব হারানোর চিহ্ন যেন কে চিহ্নিত করিয়া দিয়াছে। শেখর শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিল, কি হচ্ছে ললিতা? ললিতা সে প্রশ্নের জবাব না দিয়া কাছে সরিয়া আসিয়া 2 হাতে তার একটা হাত লইয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, কি হয়েছে শেখরদা? কই কিছুই হয়নি তো, বলিয়া শেখর জোর করিয়া একটু হাসিল। ললিতার করপর্শে তাহার মুখে কতটা সজীবতা ফিরিয়া আসিল। সে নিকটস্থ একটা চৌকির পরে বসিয়া পড়িয়া সেই প্রশ্নই করিল, তোমার হচ্ছে কি? ললিতা কহিল, মোটা ওভারকোটটা সঙ্গে দিতে ভুলেছিলুম, সেইটাই দিতে এসেছি। শেখর শুনিতে লাগিল। ললিতা এতক্ষণে অপেক্ষাইতে সুস্থ হইয়া বলিতে লাগিল, গতবারে গাড়িতে তোমার বড় কষ্ট হয়েছিল। বড় কোট তো অনেকগুলোই ছিল, কিন্তু খুব মোটা সোটা একটাও ছিল না। তাই আমি ফিরে এসে দোকানে মাপ দিয়ে এইটা তৈরি করিয়েছিলুম। বলিয়া সে খুব ভারী একটা ওভারকোট তুলিয়া নিয়া শেখরের কাছে রাখিল। শেখর হাত দিয়া পরীক্ষা করিয়া বলিল, কই আমাকে বলনি তো? ললিতা হাসিয়া বলিল, তুমি বাবু মানুষ, তোমাকে বললে কি এত মোটা কোট তৈরি করতে দিতে? তাই বলিনি, তৈরি করিয়ে তুলে রেখেছিলুম। বলিয়া সেটা যথাস্থানে রাখিয়া দিয়া বলিল, ঠিক উপরেই রইল, তোরঙ্গ খুললেই পাবে।
শীত করলে গায়ে দিতে ভুলো না যেন। আচ্ছা, বলে শেখর নির্নিমেষ চোখে কিছুক্ষণ চাইয়া থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল, না, এমন হতেই পারে না। কি হতে পারে না? গায়ে দেবে না? শেখর তাড়াতাড়ি বলিয়া উঠিল, না না, সে কথা নয়, ও অন্য কথা। আচ্ছা ললিতা, মার জিনিসপত্র গোছানো হয়েছে কি না জানো? ললিতা কহিল, জানি, দুপুরবেলা আমি সে সমস্ত গুছিয়ে দিয়েছি। বলে সে আর একবার সমস্ত দ্রব্য ভালো করিয়া পরীক্ষা করিয়া চাবি বন্ধ করিতে লাগিল। শেখর ক্ষণকাল চুপ করিয়া তাহার দিকে চাইয়া মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, হ্যাঁ ললিতা, আসছে বছর আমার উপায় কি হবে বলতে পারো? ললিতা চোখ তুলিয়া বলিল, কেন? কেন আমি টের পাচ্ছি ভাই, বলিয়া ফেলিয়া নিজের কথা চাপা দিবার জন্য শুষ্ক মুখে প্রফুল্লতা টানিয়া আনিয়া বলিল, কিন্তু পরের ঘরে যাবার আগে কোথায় কি আছে না আছে আমাকে দেখিয়ে দিয়ে যেও, নইলে দরকারের সময় কিছুই খুঁজে পাবো না। ললিতা রাগিয়া বলিল, যাও। শেখর এতক্ষণে হাসিল, বলিল, যাও তো জানি, কিন্তু সত্যি উপায় হবে কি? আমার শক্ত আছে 16 আনা, কিন্তু এক করার শক্তি নেই। এসব কাজ চাকর দিয়েও হয় না। এখন থেকে দেখছি তোমার মামার মতো হব, এক কাপড় এক চাদর সম্বল করে যা হয় তাই হবে। ললিতা চাবির গোছাটা মেঝের উপর ফেলিয়া দিয়া ছুটিয়া পলাইয়া গেল। শেখর চেঁচাইয়া বলিল, কাল সকাল একবার এসো। ললিতা শুনিয়াও শুনিল না, দ্রুতপদে সিঁড়ি বাহিয়া দোতলায় নামিয়া গেল। বাড়িয়া দেখিল ছাদের এক কোণে চাঁদের আলোয় বসিয়া আন্নাকালি একরাশ গাঁদা ফুল লইয়া মালা গাঁথিতেছে। ললিতা তাহার কাছে গিয়া বসিয়া কহিল, হিমে বসে কি করছিস কালী? কালী মুখ না তুলিয়াই বলিল, মালা গাঁথছি, আজ রাত্রে আমার মেয়ের বিয়ে। কই, আমাকে বলিসনি তো? ঠিক ছিল না শেষদি, এখন বাবা পাঁজি দেখে বললেন আজ রাত্রির ছাড়া আর এ মাসে দিন নেই। মেয়ে বড় হয়েছে, আর রাখতে পারিনি, যেমন তেমন করে বিয়ে করছি। শেষদি, দুটো টাকা দাও না, জল খাবার আনাই। ললিতা হাসিয়া বলিল, টাকার বেলায় শেষদি, যা, আমার বালিশের নিচে আছে, নিগে যা। হ্যাঁ রে কালী, গাঁদা ফুলে কি বিয়ে হয়? কালী গম্ভীরভাবে বলিল, হয়, অন্য ফুল না পেলে হয়। আমি কতগুলো মেয়ে পার করলুম শেষদি, আমি সব জানি, বলিয়া খাবার আনাইবার জন্য নিচে নামিয়া গেল। ললিতা সেইখানে বসিয়া মালা গাঁথিতে লাগিল। খানিক পরে কালী ফিরিয়া আসিয়া বলিল, আর সকলকেই বলা হয়েছে, শুধু শেখরদাকে বলা হয়নি। যাই, বলে আসি, নইলে তিনি দুঃখ করবেন, বলিয়া ও বাড়ি চলিয়া গেল। কালী পাকা গৃহিণী, সমস্ত কাজকর্ম সে সুশৃঙ্খলায় করে। শেখরদাকে সংবাদ দিয়া নামিয়া আসিয়া বলিল, তিনি একছাড়া মালা চাইলেন, যাও না শেষদি, শিগগিরি করে দিয়ে এসো না, আমি ততক্ষণ এদিকে বন্দোবস্ত করি। লগ্ন শুরু হয়ে গেছে, আর সময় নেই। ললিতা মাথা নাড়িয়া বলিল, আমি পারবো না কালী, তুই দিয়ে আয়। আচ্ছা যাচ্ছি, ওই বড় ছড়াটা দাও, বলিয়া সে হাত বাড়াইল। ললিতা হাতে তুলিয়া দিতে গিয়া কি ভাবিয়া বইল, আচ্ছা আমি দিয়ে আসছি। কালী গম্ভীর হইয়া বইল, তাই যাও শেষদি, আমার অনেক কাজ, যাবার ফুরসত নেই। তার মুখের ভাব ও কথার ভঙ্গি দেখিয়া ললিতা হাসিয়া ফেলিল, একেবারে পাকা বুড়ি, বলিয়া হাসিয়া মালা লইয়া চলিয়া গেল। কবাটের কাছে আসিয়া দেখিল শেখর এক মনে চিঠি লিখিতেছে। দোর খুলিয়া পিছনে আসিয়া দাঁড়াইল, তাতেও শেখর টের পাইল না। তখন ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া তাহাকে চমকিত করিয়া দিবার অভিপ্রায়ে সে মালা ছড়াটা সাবধানে শেখরের মাথা গলায় ফেলিয়া দিয়াই চৌকির পিছনে বসিয়া পড়িল। শেখর প্রথমটা চমকিয়া উঠিল, বলিল, এই কালী। পরক্ষণে ঘাড় ফিরাইয়া দেখিয়া ভয়ানক গম্ভীর হইয়া বলিল, ও কি করলে ললিতা? ললিতা উঠিয়া দাঁড়াইয়া শেখরের মুখের ভাবে ঈষৎ শঙ্কিত হইয়া বলিল, কেন, কি? শেখর পূর্ণ মাত্রায় গাম্ভীর্য বজায় রাখিয়া বলিল, জানো না কি? কালীকে জিজ্ঞেস করে এসো,
আজকে রাত্রে গলায় মালা পরিয়ে দিলে কি হয়। এখন ললিতা বুঝিল, চক্ষের নিমেষে তার সমস্ত মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। সে না, কখনো না, কখনো না বলিতে বলিতে ছুটিয়া ঘর হইতে বাইর হইয়া গেল। শেখর ডাকিয়া বলিল, যেও না ললিতা, শুনে যাও, কাজ আছে। শেখরের ডাক তাহার কানে গেল বটে, কিন্তু শুনিবে কে? কোথাও সে থামিতে পারিল না। দৌড়িয়া আসিয়া নিজের ঘরের মধ্যে ঢুকিয়া একবার চোখ বুজিয়া বিছানায় শুইয়া পড়িল। এই 5-6 বছর ধরিয়া সে শেখরের ঘনিষ্ঠ সংসবে মানুষ হইয়া উঠিয়াছে, কিন্তু কোনোদিন এমন কথা শোনে নাই। একে তো গম্ভীর প্রকৃতি শেখর, কখনোই তাহাকে পরিহাস করিত না। করিলেও এত বড় লজ্জাকর পরিহাস যে তাহার মুখ দিয়ে বাহির হইতে পারে, ইহা সে তো কল্পনা করিতে পারিত না। লজ্জায় সংকুচিত হইয়া মিনিট 20 পড়িয়া থাকিয়া সে উঠিয়া বসিল। অথচ শেখরকে সব মনে মনে ভয় করিত। তিনি বিশেষ কাজ আছে বলিয়া ডাকিয়াছিলেন, তাই যাইবে কিনা ইহাই ললিতা উঠিয়া বসিয়া ভাবিতেছিল। ও বাড়ির ঝির গলা শোনা গেল। ললিতাদি, কোথায় গা? ছোটবাবু একবার ডাকছেন। ললিতা বাইরে আসিয়া মৃদুস্বরে বলিল, যাচ্ছি, যাও। উপরে আসিয়া কবাট ফাঁক করিয়া দেখিল শেখর তখনও চিঠি লিখিতেছে। কতক্ষণ চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, কেন? শেখর লিখিতে লিখিতে বলিল, হঠাৎ কি একটা কাজ করে ফেললে বলো তো? ললিতা রুষ্টভাবে বলিল, যাও আবার। শেখর মুখ ফিরাইয়া বলিল, আমার দোষ কি? তুমি তো করে গেলে। কিছু করিনি, তুমি ওটা ফিরিয়ে দাও। শেখর কইল, সেই জন্যই তো ডেকে পাঠিয়েছি ললিতা, কাছে এসো, ওটা ফিরিয়ে দিচ্ছি। তুমি অর্ধেকটা করে গেছে, সরে এসো, আমি সেটা সম্পূর্ণ করে দিই। ললিতা ঘরের অন্তরালে ক্ষণকাল মৌনভাবে থাকিয়া বলিল, সত্য বলছি তোমাকে, ওরকম ঠাট্টা করলে আর কোনোদিন তোমার সামনে আসবো না। বলছি ওটা ফিরিয়ে দাও। শেখর টেবিলের দিকে মুখ ফিরাইয়া মালাটা তুলিয়া লইয়া বলিল, নিয়ে যাও। তুমি ওইখান থেকে ছুঁড়ে দাও। শেখর ঘাড় নাড়িয়া বলিল, কাছে না এলে পাবে না। তবে আমার কাজ নেই বলিয়া ললিতা রাগ করিয়া চলিয়া গেল। শেখর চেঁচাইয়া বলিল, কিন্তু অর্ধেকটা হয়ে থাকলো। থাক থাক, থাকে থাক বলিয়া ললিতা যথার্থই রাগ করিয়া চলিয়া গেল। সে চলিয়া গেল বটে, কিন্তু নিচে গেল না। পূর্ব দিকের খোলা ছাদের একান্তে গিয়া রেলিং ধরিয়া চুপ করিয়া দাঁড়াইল। তখন সমুখের আকাশে চাঁদ উঠিয়াছিল এবং শীতল পাণ্ডুর জ্যোৎস্নায় চারিদিক ভাসিয়া যাইতেছিল। উপরে স্বচ্ছ নির্মল নীলাকাশ। সে একবার শেখরের ঘরের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া ঊর্ধ্বমুখে চাহিয়া রইল। এইবার তার চোখ জ্বালা করিয়া লজ্জায় অভিমানে 2 চোখ জলে ভরিয়া গেল। সে এত ছোট নহে যে এসব কথার তাৎপর্য সম্পূর্ণ হৃদয়ঙ্গম করিতে পারে না। তবে কেন তাহাকে এমন মর্মান্তিক উপহাস করা? সে কত তুচ্ছ, কত নিচে, এ কথা বুঝিবার তার যথেষ্ট বয়স হইয়াছে। সে ঠিক জানে সে অনাথ এবং নিরুপায় বলিয়া তাকে সবাই আদর ও যত্ন করে। শেখরও করে, তাহার জননীও করেন। তার আপনার বলিতে কেহ নাই। সত্যকার দায়িত্ব তার ঘাড় উপর নির্ভর করে না বলিয়াই গিরিন সম্পূর্ণ পর হইয়াও তাহাকে উদ্ধার করিয়া দিবার কথা তুলিতে পারিয়াছেন। ললিতা চোখ মুদিয়া মনে মনে বইল, এই কলকাতার সমাজে তার মামার অবস্থা তো শেখরদের কত নিচে। সে আবার সেই মামার আশ্রিত গলগ্রহ। ওদিকে সমান ঘরে শেখরের বিবাহের কথাবার্তা চলিতেছে। 2 দিন আগেই হোক, পাছেই হোক, সেই ঘরেই একদিন হইবে। এই বিবাহ উপলক্ষে নবীন রায় কত টাকা আদায় করিবেন, সেসব আলোচনাও সে শেখরের জননীর কাছে শুনিয়াছে। তবে কেন তাহাকে হঠাৎ আজ এমন করিয়া শেখরদ অপমান করিয়া বসিল? এই সব কথা ললিতা সমুখের দিকে শূন্য দৃষ্টিতে চাইয়া নিজের মনে মগ্ন হইয়া আলোচনা করিতেছিল। সহসা চমকিয়া মুখ ফিরাইয়া দেখিল শেখর নিঃশব্দে হাসিতেছে। ইতিপূর্বে সে উপায় মালাটা সে শেখরের গলায় পরাইয়া দিয়াছিল, ঠিক সেই উপায় সেই গাঁদা ফুলের মালাটা তার নিজের গলায় ফিরিয়া আসিয়াছে। কান্নায় তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিতে লাগিল। তবু সে জোর করিয়া বিকৃত স্বরে বলিল, কেন এমন করলে?
তুমি করেছিলে কেন? আমি কিছু করিনি বলে সে মালাটা টান মারিয়া ছিঁড়িয়া ফেলিবার জন্য হাত দিয়াই হঠাৎ শেখরের চোখের দিকে চাইয়া থামিয়া গেল। আর ছিঁড়িয়া ফেলিতে সাহস করিল না, কিন্তু কাঁদিয়া বলিল, আমার কেউ নেই বলেই তো তুমি এমন করে আমাকে অপমান করছো। শেখর এতক্ষণ মৃদু মৃদু হাসিতেছিল। ললিতার কথা শুনিয়া অবাক হইয়া গেল। এ তো ছেলে মানুষের কথা নয়। কইল, আমি অপমান করছি না তুমি আমাকে অপমান করছো? ললিতা চোখ মুছিয়া ভয় ভয় বলিল, আমি কই অপমান করলুম? শেখর ক্ষণকাল স্থির থাকিয়া সহজভাবে বলিল, এখন একটু ভেবে দেখলেই টের পাবে। আজকাল বড় বাড়াবাড়ি করছিলে ললিতা। আমি বিদেশ যাবার আগে সেইটাই তোমার বন্ধ করে দিলাম বলিয়া চুপ করিয়া রইল। ললিতা আর প্রত্যুত্তর করিল না, মাথা হেঁট করিয়া দাঁড়াইয়া রইল। পরিপুষ্ণ জ্যোৎস্নাতলে দুজনে স্তব্ধ হইয়া রইল। শুধু নিচ হইতে কালীর মেয়ের বিয়ের শাঁখের শব্দ ঘন ঘন শোনা যাইতে লাগিল। কিছুক্ষণ মৌন থাকিয়া শেখর কইল, আর হিমে দাঁড়িয়ে থেকো না, নিচে যাও। যাচ্ছি বলিয়া ললিতা এতক্ষণ পরে তাহার পায়ের নিচে গড় হইয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আমি কি করব বলে দিয়ে যাও। শেখর হাসিল, একবার একটু দ্বিধা করিল, তারপর দুই হাত বাড়াইয়া তাহাকে বুকের পর টানিয়া আনিয়া নত হইয়া তার অধরে ওষ্ঠধার স্পর্শ করিয়া বলিল, কিছুই বলে দিতে হবে না ললিতা, আজ থেকে আপনি সব বুঝতে পারবে। ললিতা সর্বশরীর রোমাঞ্চিত হইয়া কাঁপিয়া উঠিল। সে সরিয়া দাঁড়াইয়া বলিল, আমি হঠাৎ তোমার গলায় মালা পরিয়ে দিয়ে ফেলেছি বলেই কি তুমি এরকম করলে? শেখর হাসিয়া মাথা নাড়িয়া বলিল, না, আমি অনেকদিন থেকেই ভাবছি, কিন্তু স্থির করে উঠতে পারিনি। আজ স্থির করেছি, কেননা আজই ঠিক বুঝতে পেরেছি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ললিতা বলল, কিন্তু তোমার বাবা শুনলে ভয়ানক রাগ করবেন, মা শুনে দুঃখ করবেন, এ হবে না। সে বাবা শুনলে রাগ করবেন সত্যি, কিন্তু মা খুব খুশি হবেন। সে যাই হোক, যা হবার হয়ে গেছে। এখন তুমিও ফেরাতে পারো না, আমিও পারিনি। যাও নিচে গিয়ে মাকে প্রণাম করোগে। মাস তিনেক পরে একদিন গুরুচরণ ম্লান মুখে নবীন রায়ের ঘরে ঢুকিয়া ফরাসির পর বসিবার উপক্রম করিতেই তিনি চিৎকার করিয়া নিষেধ করিলেন, না না না, ওইখানে নয়, ওই চৌকির পর বসো গিয়ে। আমি অসময় আবার স্নান করতে পারবো না। বলি, জাগ দিয়েছ নাকি হে? গুরুচরণ দূরে একটা চৌকির পর বসিয়া পড়িয়া মাথা হেঁট করিয়া রইল। দিন চারেক পূর্বে সে যথারীতি দীক্ষা গ্রহণ করিয়া ব্রাহ্ম হইয়াছিল, আর সেই সংবাদটা নানা বর্ণে বিচিত্র হইয়া গোড়া হিন্দু নবীনের শ্রুতিগোচর হইয়াছে। নবীনের চোখ দিয়া অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল, কিন্তু গুরুচরণ তেমনি মৌন নতমুখে বসিয়া রইল। সে কাহাকেও কোনো কথা জিজ্ঞাসা না করিয়া কাজটা করিয়া অবধি বাড়িতে কান্নাকাটি এবং অশান্তির পরিসীমা ছিল না। নবীন পুনরায় তর্জন করিয়া উঠিলেন, বলো না হে, সত্য কিনা? গুরুচরণ জল ফারাক্রান্ত দুই চক্ষু তুলিয়া বলিল, আজ্ঞে সত্যি। কেন এমন কাজ করলে? তোমার মাইনে তো মোটে 60 টাকা। তুমি? ক্রোধে নবীন রায়ের মুখ দিয়া কথা বাইর হইল না। গুরুচরণ চোখ মুছিয়া রুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া লইয়া বলিল, জ্ঞান ছিল না দাদা। দুঃখের জ্বালায় গলাতেই দড়ি দেব কি ব্রহ্মজ্ঞানী হব, কিছুই ঠাউরাতে পারছিলাম না। শেষে ভাবলুম আত্মঘাতী না হয়ে ব্রহ্মজ্ঞানী হই, তাই ব্রহ্মজ্ঞানী হয়ে গেলুম। গুরুচরণ চোখ মুছিতে মুছিতে বাইর হইয়া গেল। নবীন চিৎকার করিয়া বলিলেন, বেশ করেছ, নিজের গলায় দড়ি দিতে না পেরে জাতের গলায় দড়ি টাঙিয়ে দিয়েছ। আচ্ছা যাও, আর আমাদের সামনে কালামুখ বার করো না। এখন যারা সব মন্ত্রী হয়েছেন তাদের সঙ্গেই থাকোগে। মেয়েদের হাঁড়ি মুচির ঘরে দাওগে যাওগে বলিয়া বিদায় করিয়া দিয়া তিনি মুখ ফিরাইয়া বসিলেন। নবীন রাগে অভিমানে কি যে করিবেন প্রথমটা কিছুই ভাবিয়া পাইলেন না। গুরুচরণ হাতে ভিতরিতে সম্পূর্ণ ভারী হইয়া গিয়াছে, আর শীঘ্র মুঠার মধ্যে আসিবে এ সম্ভাবনাও নাই। তাই নিষ্ফল আক্রোশে ছটপট করিয়া আপাতত জব্দ করিবার আর কোনো ফন্দি খুঁজিয়া না পাইয়া সেই দিনই মিস্ত্রি ডাকিয়া ছাদের যাতায়াতের পথটা বন্ধ করিয়া
একটা মস্ত প্রাচীর তুলিয়া দিলেন। এই সংবাদ বহুদূর প্রবাসে বসিয়া ভুবনেশ্বরী শেখরের মুখে শুনিয়া কাঁদিয়া ফিরিলেন। শেখরে মতিবুদ্ধি কে দিলে তাকে? মতিবুদ্ধি কে দিয়েছিল শেখর তা নিশ্চয় অনুমান করিয়াছিল। সে উল্লেখ না করিয়া বলিল, কিন্তু মা, দুদিন পরে তোমরাই তো তাকে এক ঘরে করে রাখতে। এতগুলো মেয়ের বিয়ে তিনি কি করে দিতেন? আমি তো ভেবে পাইনি। ভুবনেশ্বরী ঘাড় নাড়িয়া বললেন, কিছুই আটকে থাকে না শেখর, আর সেজন্য আগে থেকে জাত দিতে হলে অনেককেই দিতে হয়। ভগবান যাদের সংসারে পাঠিয়েছেন তিনিই তাদের ভার নিতেন। শেখর চুপ করিয়া রইল। ভুবনেশ্বরী চোখ মুছিয়া বলিলেন, আমার ললিতা মেয়েটাকে যদি সঙ্গে আনতুম তাহলে যা হয় একটা উপায় আমাকেই করে দিতে হতো। দিতামও। আমি তো জানি নে, গুরুজন এইসব মতলব করেই পাঠিয়ে দিলে না। আমি মনে করেছিলাম বুঝি সত্যিই তার বিয়ের সম্বন্ধ হচ্ছে। শেখর মায়ের মুখের দিকে চাইয়া একটুক্ষণ লজ্জিতভাবে বলিল, বেশ তো মা, এখন বাড়ি গিয়ে তাই করো না কেন? সে তো আর ব্রাহ্ম হয়নি, তার মামাই হয়েছে, আর তিনিও কিছু তার যথার্থ আপনার কেউ নন। ললিতার কেউ নেই বলেই তার ঘরে মানুষ হচ্ছে। ভুবনেশ্বরী ভাবিয়া বললেন, তা বটে, কিন্তু কর্তা একরকমের মানুষ, তিনি কিছুতেই রাজি হবেন না। হয়তো তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ পর্যন্ত করতে দেবেন না। শেখর নিজের মনে ওই আশঙ্কা যথেষ্ট ছিল। সে আর কিছু না বলিয়া চলিয়া গেল। ইহার পরে আর 1 মিনিটও তার বিদেশে থাকিবার ইচ্ছা রইল না। 2-3 দিন চিন্তিত অপ্রসন্ন মুখে এদিক ওদিক ঘুরিয়া বেড়াইয়া একদিন সন্ধ্যার সময় আসিয়া বলিল, আর ভালো লাগছে না মা, চলো বাড়ি যাই। ভুবনেশ্বরী তৎক্ষণাৎ সম্মত হইয়া বললেন, তাই চল শেখর, আমারও কিছু ভালো লাগছে না। বাড়ি ফিরিয়া আসিয়া মাতা পুত্র উভয় দেখিলেন ছাদে সেই যাতায়াতের পথটা বন্ধ করিয়া প্রাচীর উঠিয়াছে। গুরুজনের সহিত তার কোনো সম্পর্ক রাখা, এমনকি মুখে আলাপ রাখাও যে কর্তার অভিপ্রেত নয়, তাহা কাহাকেও না জিজ্ঞাসা করিয়াই উভয় বুঝিলেন। রাত্রে শেখরে আহারের সময় মা উপস্থিত ছিলেন। 2-একটা কথার পরে বললেন, ওদের গিরিনবাবুর সঙ্গেই ললিতার বিয়ে দেবার কথাবার্তা হচ্ছে। আমি তা আগেই বুঝেছিলাম। শেখর মুখ না তুলিয়াই জিজ্ঞাসা করিল, কে বললে? ওর মামি। দুপুরবেলা কর্তা ঘুমোলে আমি নিজেই গিয়ে দেখা করে এসেছি। সেই অবধি কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেললে। ক্ষণকাল মৌন থাকিয়া তিনি নিজের চোখ দুটি আঁচলে মুছিয়া ফেলিয়া বলিলেন, কপাল শেখর, কপাল। এই কপালের লেখা কেউ খণ্ডাতে পারে না। কার আর দোষ দিই বল? জয়ই হোক, গিরিন ছেলেটি ভালো, সঙ্গতিও আছে, ললিতার কষ্ট হবে না বলিয়া চুপ করিলেন। প্রত্যুত্তরে শেখর কোনো কথাই বলিল না। মুখ নিচু করিয়া খাবারগুলো হাতে দিয়া নাড়াচাড়া করিতে লাগিল। খানিক পরে মা উঠিয়া গেলে সেও উঠিয়া হাত মুখ ধুইয়া বিছানায় শুইয়া পড়িল। পরদিন সন্ধ্যার পর একটুখানি ঘুরিয়া আসিবার জন্য সে পথে বাহির হইয়াছিল। তখন গুরুচরণের বাইরে ঘরে প্রাত্যহিক চা পানের সভা বসিয়াছিল এবং যথেষ্ট উৎসাহের সহিত হাসি এবং কথাবার্তা চলিতেছিল। তথাকার কোলাহল শেখরে কানে যাইতে মাত্র সে একবার স্থির হইয়া কি ভাবিয়া লইল। তারপর ধীরে ধীরে বাড়ি ঢুকিয়া সেই শব্দ অনুসরণ করিয়া গুরুচরণের বাইরে ঘরে আসিয়া দাঁড়াইল। তৎক্ষণাৎ কররব থামিল এবং তাহার মুখের দিকে চাইয়া সকলেরই মুখের ভাব পরিবর্তিত হইয়া গেল। শেখর ফিরিয়া আসিয়াছিল এ সংবাদ ললিতা ছাড়া আর কেহ জানিত না। আজ গিরিন এবং আরও একজন ভদ্রলোক উপস্থিত ছিলেন। তিনি বিস্মিত মুখে শেখরের প্রতি চাহিয়া রইলেন এবং গিরিন মুখ অত্যন্ত গম্ভীর করিয়া দেওয়ালের দিকে তাকাইয়া রইল। সর্বেক্ষা অধিক চাচাইতেছিলেন গুরুচরণ নিজে। তাহার মুখ একেবারে পাণ্ডুর হইয়া গেল। তাঁর হাতের কাছে বসিয়া ললিতা তখনও চা তৈরি করিতেছিল। একবার মুখ তুলিয়া চাইয়া মাথা হেঁট করিল। শেখর সরিয়া আসিয়া তক্তপোষের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিল এবং একধারে বসিয়া পড়িয়া হাসিয়া বলিল, এ কি, একেবারে সমস্ত নিভে গেল যে?
গুরুচরণ মৃদু কণ্ঠে বোধ করি আশীর্বাদ করিলেন, কিন্তু কি বলিলেন বোঝা গেল না। তার মনের ভাব শেখর বুঝিল, তাই সময় দিবার জন্য নিজের কথা পারিল। কাল সকালে গাড়িতে ফিরিয়া আসিবার কথা, জননীর রোগ উপশম হইবার কথা, পশ্চিমের কথা, আরও কত কি সংবাদ অনর্গল বকিয়া গিয়া শেষে সেই অপরিচিত যুবকটির মুখের দিকে চাহিল। গুরুচরণ এতক্ষণ নিজেকে কতটা সামলাইয়া লইতেছিল। ছেলেটির পরিচয় দিয়া বলিলেন, ইনি আমাদের গিরিনের বন্ধু, এক জায়গায় বাড়ি, একত্রে লেখাপড়া শেখা, অতি সৎ ছেলে, শ্যামবাজারে থাকেন, তবু আমার সঙ্গে আলাপ হওয়া পর্যন্ত প্রায়ই এসে দেখা সাক্ষাৎ করে যান। শেখর ঘাড় নাড়িয়া মনে মনে বলিল, হ্যাঁ, খুব ভালো ছেলে। কতক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কাকা, আর সব খবর ভালো তো? গুরুচরণ জবাব দিলেন না, মাথা হেঁট করিয়া রহিলেন। শেখর উঠিবার উপক্রম করিতেই হঠাৎ কাঁদো কাঁদো স্বরে বলিয়া উঠিলেন, মাঝে মাঝে এসো বাবা, একেবারে যেন ত্যাগ করো না। সব কথা শুনেছ তো? শুনেছি বই কি, বলিয়া শেখর অন্দরের দিকে চলিয়া গেল। তারপরই ভিতর হইতে গৃহিণীর কান্নার শব্দ উঠিল। বাইরে বসিয়া গুরুচরণ হেঁট মুখে কোঁচার খোঁট দিয়া নিজের চোখের জল মুছিতে লাগিলেন এবং গিরিন অপরাধীর মতো মুখ করিয়া জানলার বাইরের দিকে চাহিয়া চুপ করিয়া রইল। ললিতা পূর্বেই উঠিয়া গিয়াছিল। কিছুক্ষণ পরে শেখর রান্নাঘর হইতে বাইর হইয়া বারান্দা পার হইয়া উঠানে নামিতে গিয়া দেখিল, অন্ধকারে কপাটের আড়ালে ললিতা দাঁড়াইয়া আছে। সে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল এবং দাঁড়াইয়া উঠিয়া বুকের একান্ত সন্নিকটে সরিয়া আসিয়া মুখ তুলিয়া মুহূর্তকাল নিঃশব্দে কি যেন আশা করিয়া রইল। তারপর পিছাইয়া গিয়া চুপি চুপি বলিল, আমার চিঠির জবাব দিলে না কেন? কই, আমি তো পাইনি। কি লিখেছিলে? ললিতা বলিল, অনেক কথা, সে যাক, সব শুনেছ তো। এখন তোমার কি হুকুম তাই বলো। শেখর বিস্ময়ের স্বরে কইল, আমার হুকুম? আমার হুকুমে কি হবে? ললিতা শঙ্কিত হইয়া মুখপানে চাইয়া জিজ্ঞাসা করিল, কেন? তা বই কি ললিতা, আমি কার ওপর হুকুম দেব? আমার ওপর? আর কার ওপর দিতে পারো? তোমার ওপরেই বা দেব কেন? আর দিলেই বা তুমি শুনবে কেন? শেখরের কণ্ঠস্বর গম্ভীর, ঈষৎ করুণ। এবার ললিতা মনে মনে অত্যন্ত ভয় পাইয়া আর একবার কাছে সরিয়ে আসিয়া কাঁদো কাঁদো গলায় বলিল, যাও, এখন আমার তামাশা ভালো লাগছে না। পায়ে পড়ি, কি হবে বলো? ভয় রাত্রে আমার ঘুম হয় না। ভয় কিসের? বেশ, যা হোক, ভয় হবে না। তুমি কাছে নেই, মা কাছে নেই। মাঝে থেকে মামা কী সব কাণ্ড করে বসলেন। এখন মা যদি আমাকে ঘরে নিতে না চান? শেখর ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, সে সত্যি, মা নিতে চাইবেন না। তোমার মামা অপরের কাছে অনেক টাকা নিয়েছেন, সে কথা তিনি শুনেছেন। তাছাড়া তোমরা ব্রাহ্ম, আমরা হিন্দু। রান্নাকালে এই সময় রান্নাঘর হইতে ডাক দিল, শেষজি, মা ডাকছেন। ললিতা চেঁচাইয়া বলিল, যাচ্ছি। তারপর গলা খাটো করিয়া বলিল, মামা যাই হন, তুমি যা, আমিও তাই। মা তোমাকে যদি ফেলতে না পারেন, আমাকেও ফেলবেন না। আর গিরিনবাবুর কাছে টাকা নেবার কথা বলছো, সে তো আমি ফিরিয়ে দেব। আর ঋণের টাকা দুদিন আগেই হোক পিছনেই হোক দিতে তো হবেই। শেখর প্রশ্ন করিল, অত টাকা পাবে কোথায়? ললিতা শেখরের মুখের পানে একটিবার চোখ তুলিয়া মুহূর্তকাল মৌন থাকিয়া বলিল, জানো না মেয়ে মানুষের কোথায় টাকা পায়? আমিও সেইখানে পাব। এতক্ষণ শেখর সংযত হইয়া কথা কইতে হাঁকিলেও ভিতরে পড়িতেছিল। এবার বিদ্রুপ করিয়া বলিল, কিন্তু তোমার মামা তোমাকে বিক্রি করে ফেলেছেন যে। ললিতা অন্ধকারে শেখরের মুখের ভাব দেখিতে পাইল না, কিন্তু কণ্ঠস্বরে পরিবর্তন টের পাইল। সে দৃঢ়স্বরে জবাব দিল, ওসব মিছে কথা। আমার মামার মতন মানুষ সংসারে নেই। তাকে তুমি ঠাট্টা করো না, তার দুঃখ কষ্ট তুমি না জানতে পারো, কিন্তু পৃথিবী শুদ্ধ লোক জানে। বলিয়া একবার ঢোক গিলিয়া একবার ইতস্ত করিয়া শেষে বলিল, তাছাড়া তিনি টাকা নিয়েছেন আমার বিয়ে হওয়ার পূর্বে, সুতরাং আমাকে বিক্রি করবার অধিকারও তার নেই, বিক্রিও করেননি। এ অধিকার আছে শুধু তোমারই। তুমি ইচ্ছা করলে টাকা দেবার ভয়ে আমাকে বিক্রি করে ফেলতে পারো বটে,
বলে উত্তরের জন্য অপেক্ষা না করিয়াই দ্রুতপদে চলিয়া গেল। পরিণীতা উপন্যাসের দ্বিতীয় খণ্ড এখানেই সমাপ্ত হল। পরবর্তী অংশ অর্থাৎ অন্তিম পর্বটা নিয়ে আমি আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।